শুরু হচ্ছে নবমিতা বিশ্বাসের কাহিনী অবলম্বনে শ্রুতি নাটক মৌন ত্রিকোণ। শ্রুতিনাট্যরূপ ও নির্দেশনা পার্থপ্রতিম পাঠক, প্রযোজনা আক্ষরিক, কণ্ঠাভিনয় সুদীপ্তা চক্রবর্তী, চন্দ্রিকা ব্যানার্জি ধর ও পার্থপ্রতিম পাঠক। হ্যালো হ্যালো, মিসেস দত্তের সঙ্গে কথা বলতে পারি? সিটি কেয়ার নার্সিংহোম থেকে বলছি। আপনাদের পেশেন্ট। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ওর? আমি ওর মিসেস বলছি। ও ও ঠিক আছে তো? না মানে আজ সকালেই তো আমি। না না, নাথিং টু বি ওয়ারিড, পেশেন্ট একই রকম আছে। সকালে যেমন আপনি দেখে গিয়েছেন তেমনই, তবে পালস রেটটা কনসিস্টেন্টলি কম। ডক্টর বর্মন বলেছিলেন কন্ডিশন ফার্দার ডিটোরিয়েট করলে সিসিইউতে শিফট করানো হবে। 4টের সময় উনি রাউন্ডে আসবেন, আপনি টাইমলি এসে ওনার সঙ্গে একটু কথা বলে নেবেন। অ্যাকচুয়ালি সেই কারণে আপনাকে ফোন করা। ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমি তার আগেই পৌঁছে যাব। আচ্ছা, ধন্যবাদ। এই সব কিছুর জন্য আমি দায়ী, শুধুমাত্র আমি। হে ঠাকুর, আমার জীবনের বিনিময় হলেও দেবকে তুমি ফিরিয়ে দাও। মানুষটাকে একটা দিনের জন্য আমি একটু শান্তি দিতে পারলাম না। আর যদি স্ত্রীর সঙ্গে ওর, তাহলে হয়তো নাকে মুখে নলগোজা অবস্থায় ওকে নার্সিংহোমে পড়ে থাকতে হতো না। টিকিট টিকিট টিকিট, এদিকে লেডিস টিকিটগুলো বাড়াবেন, হাত বাড়াবেন। টিকিট 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 হয়ে গেছে। আচ্ছা দাদা, অভিষিক্তের সামনে স্টপেজ আছে তো? দেরি আছে বলো তো, বলো। টিকিট টিকিট, সামনে এগোন, সামনে এগোন। ইস, ট্রাফিকের যে অবস্থা, আরও আধ ঘন্টা বোধহয় লেগে যাবে। আচ্ছা পর্ণা কেন এমন করে বললো? দেবকে যদি শেষবারের মতো দেখতে চাস, দেবকে তাহলে। না না, কী সব ভাবছি আমি। না না দেব, তোমার কখনো কিচ্ছু খারাপ হতে পারে না। আমি আসছি দেব। 10-10টা বছর কেমন যেন ছবির মতো মনে হয়। প্রথম যেদিন ওকে দেখি সেই হলদিরামসের পার্কিং স্লটে। এই হ্যালো পর্ণা, এই তোর কথা না শুনতে পাচ্ছি না। হ্যালো, ও ভয়েস ড্রপ করছে, খুব পোর সিগন্যাল। হ্যালো, এই দাঁড়া দাঁড়া, আমি ওই পার্কিং স্লটের ওপরটায় উঠে যাই। হ্যাঁ এই এবার শুনতে পাচ্ছিস? এই শোন, আমি হলদিরামস ক্যাম্পাসের ভেতরে ওয়েট করছি, তুই আসলে একসঙ্গে ভেতরে যাবো। এই প্লিজ দেরি করিস না। এই আচ্ছা রাখছি। ননসেন্স। হ্যাঁ, কি কিছু বললেন? আসলে হেলমেটে কানটা ঢাকা ছিল তো, তাই শুনতে পাইনি। আপনার কান ঢাকা থাকলেও সকলের তো তা থাকে না। একটা প্রাইভেট ক্যাম্পাসে ঢুকে কত জোরে হর্ন বাজানো উচিত, আর কত স্পিডে গাড়ি চালানো ভদ্রচিত্ত কাজ, সেই কাণ্ডজ্ঞানটুকু তো সকলের থাকে না। সেটাই বলছিলাম। তো ম্যাডাম, স্পিডে না চালালে অ্যাসেন্ডিং চ্যানেলে গাড়িটা তুলতাম কি করে? কি আপনি কি ধাক্কা দিয়ে আমাকে সাহায্য করতেন? না না না, মানে আমাকে নয়, আমার গাড়িটাকে। ধাক্কা তো আপনি আমাকে দিচ্ছিলেন, আর একটু হলে। আসল ধাক্কাটা তো আমি খেয়ে গেলাম ম্যাডাম। যাকে হর্নে একটা ভলিউম রেগুলেটর থাকা উচিত ছিল বলছেন, তবে আপনি বললে কিন্তু একটা মোৎজার্টের সিম্ফনি বাজানোর কথা ভেবে দেখতে পারি। অসভ্য একটা, ডিসগাস্টিং। আপনার মতো লোককে কি করে সাহায্য করতে হয় আমার বেশ জানা আছে। যা চলে গেলেন, কিন্তু ওই সাহেস্তাটা কবে নাগাদ করবেন নিজের পক্ষে সেটা তো বলে যান। দিদি, কাঁচি, সেফ টিফিন, নেল কাটার, ডট পেন, কিছু লাগবে? কিছু লাগলে বলবেন। সবই স্টেডিয়াম এলো,
এখনো কতটা পথ বাকি। আচ্ছা, পর্ণা আমাকে সরাসরি নার্সিংহোমে না গিয়ে বাড়িতে আসতে বললো কেন? দেব কি তবে বাড়িতেই আছে? তাহলে কন্ডিশনস নিশ্চয়ই কিছুটা স্টেবল। 10 বছর পর আজ আবার দেখা হবে পর্ণা দেবের সঙ্গে, কিন্তু এভাবে এই পরিস্থিতিতে জাস্ট ভাবতে পারছি না। মনে আছে সেদিনটার কথা, দেবের বাড়ি থেকে প্রথম যেদিন ওরা পর্ণাকে দেখতে এলো। এই শোন, ছেলের বাড়ি থেকে আজ যখন আমাকে দেখতে এলো, তুই শ্রীমান পাত্রমশাইয়ের সঙ্গে এমন ভাবে কথা বলছিলি যেন মনে হচ্ছিল তোর বহুকালের পরিচয়। তোকে আবার বলছিল তাই বলে ব্লাড সুগার ধরিয়ে দিয়ে সায়স্তা করবেন না প্লিজ। তুইও তো দেখলাম একদম হেসে গড়িয়ে পড়লি। কি ব্যাপার, চিনতিস নাকি ভদ্রলোককে? আরে বলিস না, প্রথমটাই তো আমি নিজেই বেশ ঘাবড়ে গিয়েছিলাম ওর মুখোমুখি হয়ে। স্বপ্নেও ভাবিনি কখনো জীবনে দ্বিতীয়বার আর মুখোমুখি হতে হবে ওর, তাও আবার কিনা আমারই বোন কম্পেনিয়ন পর্ণা ডার্লিং এর মোস্ট এলিজিবল গ্রুম হিসেবে। মানে সত্যি তোরা পূর্ব পরিচিত নাকি? আরে ধুর, আরে সেই যে সেবার তোর মনে নেই? তোকে বলেছিলাম তো, হলদিরামসের পার্কিং স্লটে তোর জন্যই তো ওয়েট করছিলাম। এই পাত্রমশাই তো ফুল স্পিডে বাইক চালিয়ে এসে একেবারে আমার গায়ের ওপর উঠে পড়ছিল আরেকটু হলে। একেবারে গায়ের ওপর? আমিও সেদিন আচ্ছা করে শুনিয়ে দিয়েছিলাম, শাসিয়েছিলাম সায়স্তা করবো বলে। আমাকে দেখে আর চিনতে পেরেই তো মুচকে মুচকে হাসছিল। ওই জন্যই তো যখন মিষ্টি খেতে চাপাচাপি করছিলাম তখন বলল তাই বলে ব্লাড সুগার ধরিয়ে দিয়ে সায়স্তা করবেন না প্লিজ। আর আমিও তো তেমনই ঠোঁটকাটা, তোর মতো রিজার্ভ গম্ভীর কোনোদিনই নয় জানিস তো। তাই বলে দিলাম এটা হয়তো সায়স্তার সূচনা মাত্র, সাজা ক্রমশ কঠিনতর হতে পারে কিন্তু। তবে একটা জিনিস দেখলাম, দেবজিৎ বাবু কিন্তু তোর সঙ্গে কথা বলতে যতটা রিল্যাক্সড, আমার সঙ্গে ঠিক ততটাই আড়ষ্ট। আমার স্কুল টিচিং এর ব্যাপারে কোনো জিজ্ঞাসা নেই, অথচ তোর বাড়ি, অফিস, কেরিয়ার সবকিছু নিয়ে কত কৌতূহল। যাই বলিস রে, নেগোসিয়েশনটা কিন্তু তোর সঙ্গে হলেই পারফেক্ট ম্যাচিং হতো। দেখ কি সব আবল তাবল কথা বলিস না তুই। নামুন নামান নাও সায়েন্স সিটি নাও, আসতে পারছে লেস। উঠুন 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 উঠুন, রুবি আজনগর পাটলি গড়িয়া উঠুন উঠুন, ভেতরে জন্য এগিয়ে চলে। ওই বাবা, এতক্ষণে সবই সায়েন্স সিটি, কখন যে পৌঁছবো কে জানে। আচ্ছা, পর্ণা কেন বলল এসবের জন্য ওই একমাত্র দায়ী? এতগুলো বছর পরে কি এমন ঘটলো ওদের মধ্যে? তবে কি ও সেক্টর 5 এসে আমার সাথে মিট করার কথা পর্ণার কাছে কনফেস করেছিল? আমি তো ঘুণাক্ষরেও কখনো তুলিনি সেসব কথা কোনোদিন। সবটাই তো শুধু স্মৃতি হয়ে জল করছে আমার মনে। আরে দেবজিৎ বাবু, আপনি এখানে? কি ব্যাপার, এদিকে কোনো কাজে এসেছিলেন নাকি? কাজ তো বটেই, খুবই প্রয়োজনীয়। আচ্ছা, আপনার হাতে একটু সময় হবে? হ্যাঁ বলুন না, ইনফ্যাক্ট অফিস থেকে বেরিয়ে আমি তো বাড়ির দিকে যাচ্ছিলাম। কিন্তু এখানে দাঁড়িয়ে বলবো? তাহলে উপরে চলুন ক্যাফেটেরিয়ায়, কফি খেতে খেতে আপনার কথা শোনা যাবে। তো ক্যাফেটেরিয়ার বদলে কাফে কফি ডে হলে নিশ্চয়ই খুব একটা আপত্তি হবে না আপনার? কিন্তু সিসিডি তো এখান থেকে বেশ কিছুটা দূরে, সেই সিটি সেন্টারে যেতে হবে। আমার বাহনটির ওপর কি আপনার একটুও ভরসা নেই? দেখুন, মোটজার্টের সিম্ফনি হর্ন লাগিয়ে নিয়েছে কিন্তু, আর গিয়ার বক্সও একেবারে খুলে দিয়েছি। আপনি না রোলার কম্প্যাক্টরের চেয়ে এক দাগও বেশি স্পিড উঠবে না, গ্যারান্টি দিচ্ছি, সত্যি বলছি। নিন নিন নিন, হেলমেটটা পরুন তো, আমাকে জরিমানার হাত থেকে রেহাই দিন। আপনি না সত্যি একটুও বদলাননি দেবজিৎ বাবু। ধরে উঠবেন।
বাই দ্য ওয়ে, আপনাদের বাড়ি থেকে পর্ণাকে সিলেকশনের খবরটা সেদিনই পেয়েছি। কংগ্রেচুলেশন দেবজিৎ বাবু, নিজের বন্ধু বলে বলছি না, আপনার পাত্রী নির্বাচন কিন্তু একেবারে পারফেক্ট। আপনি কিন্তু স্পিড বাড়াচ্ছেন মশাই, ধরার মতো শক্তপোক্ত একটা হ্যান্ডেলও রাখেননি আপনার বাহনে। মস্ত ভুল হয়ে গেছে। পরবর্তী আপগ্রেডেশনে লোকাল ট্রেনের মতো এই একজোড়া হ্যান্ডেল লাগিয়ে নেব, কথা দিচ্ছি। এই যাত্রায় আপনার একান্ত আপত্তি না থাকলে এই আমার শক্তপোক্ত কাঁধের ওপর একটু ভরসা রাখতে পারেন। শক্তপোক্ত জায়গায় উপযুক্ত দায়িত্বভার যথাসময়ে চাপিয়ে দেওয়া হবে। আপাতত স্পিড কমান। বেশ, এই নিন আপনার রোলার কম্প্যাক্টর। এবার পেছন থেকে গাড়ি এসে হর্ন বাজালে তখন কিন্তু এই আপনি সামলাবেন। আচ্ছা দেবজিৎ বাবু, আপনি যখন পর্ণার বেটার হাফ হয়েই যাচ্ছেন, তখন আপনাকে দেবজিৎ দা বা ধরুন আরো ছাটকাট করে দেবদা করে দিলে কেমন হয়? বেটার হব কিনা জানি না, তবে কাটাকাটির ময়দানে যখন নামছেনি তখন ওই শেষ অক্ষরেও কাঁচি চালিয়ে একেবারে নিষ্কলুষ দেবত্ব প্রতিষ্ঠা করে দিলে আরো খুশি হব। আর ওই আপনি আজ্ঞেটাও বাদ দিয়ে একেবারে নামো। আর এই সিটি সেন্টার নামবে না নাকি? এই পথ যদি না শেষ হয়, চালাতে থাকবো। তুমি ভেতরে যাও, আমি আসছি। এই যে আমি অর্ডার করে দিয়েছি, সার্ভ করতে কিছুটা সময় লাগবে। এবার বলুন। ওহো হো হো, সরি, বলো কি এমন প্রয়োজনীয় কথা যা বলতে তোমার সেক্টর 5-এ ছুটে আসতে হলো? হ্যাঁ, কথাটা সোজাসুজি বলাই ভালো। সেদিন অপর্ণাদের বাড়ি গিয়ে পাত্রী নির্বাচন আমরা ফাইনাল করেই এসেছি। সে তো জানি, পর্ণা নিজেই আমাকে ফোন করে বলেছে। হ্যাঁ, কিন্তু যেটা জানো না সেটা হলো বাড়ি সকলের, মানে আমার বাবা মার প্রথম দেখাতেই ভীষণ পছন্দ অপর্ণাকে, কিন্তু আমার তা নয়। মানেটা হলো এই, সুন্দরী, শিক্ষিতা, ব্যক্তিত্বময়ী, স্বল্পভাষী ওই পাত্রীটি চাইতে সেদিন তার পাশে বসে থাকা ওই সপ্রতিভ, প্রাণোচ্ছল, বুদ্ধিদীপ্ত, সুহাসিনী মেয়েটিকেই আমার বেশি পছন্দ। আমি তাকেই বিয়ে করতে চাই। ইউ মিন, কি সব পাগলের মতো কথা বলছো? না শ্রী, না, আমি যা বলছি অনেক ভেবেই বলছি। বাবা মায়ের অমতেই আমি তোমাকে হলদিরামের পার্কিং স্লটে প্রথম দেখাতেই তোমাকে আমার আশ্চর্য রকম ভালো লেগেছিল। মনে মনে ঠিক করেছিলাম বিয়ে যদি করতেই হয় ঠিক এমনই একটা মেয়েকে বিয়ে করব, যে তোমার মতো প্রতিবাদ করতে জানে, প্রয়োজনে কঠোর হতে জানে। স্বপ্নেও ভাবিনি জানো তোমার সঙ্গে দ্বিতীয়বার এ জীবনে আর দেখা হতে পারে। ঘটনাচক্রে সেটাই যখন হলো, আমার কাছে সেটা ওপরওয়ালার অভিপ্রায় ছাড়া আর কিচ্ছু নয়। এখন তোমার যদি অমত না থাকে, আমি তাহলে নিজে গিয়ে তোমার বাবা মার সঙ্গে। না দেব, তা হয় না। কি বলছো? একটা মেয়েকে দেখতে গিয়ে পাশে বসে থাকা তার বান্ধবীকে পছন্দ করে আসাটা মোটেও ভদ্রতা নয়। তার চেয়েও বড় কথা, পর্ণা আমার বন্ধু, ছোটবেলা থেকে আমরা দুজনে এক আত্মা, এক প্রাণ। ওর সঙ্গে তোমার বিয়ের কথাবার্তা পাকা হয়েছে। এখন এই অবস্থা আমি তোমাদের মাঝে কিছুতেই আসতে পারি না। কিন্তু শ্রী, শোনো আমার কথা, এই বিয়ে হলে আমরা কেউ সুখী হব না দেব। বিশ্বাস করো, অপর্ণার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উঠছে না, কিন্তু ওকে আমি বিয়ে করতে চাই না শ্রী। দুজনের মানসিক তরঙ্গ দৈর্ঘ্যের আকাশ পাতাল পার্থক্য। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে দেব। আর পর্ণা সত্যি খুব ভালো মেয়ে দেব, আর আমার চেয়েও অনেক বেশি সুন্দরী আর বিচক্ষণ। ও তোমাকে খুব সুখী করবে, দেখে নিও। তখন দেখবে আমার কথা তোমার মনেও থাকবে না। সুগার কিউব কটা দেব? আচ্ছা, সত্যি করে বলো তো, আমার প্রতি কি তোমার কোনো সফট কর্নার নেই? আমাকে কিন্তু এবার উঠতে হবে। আনইউজুয়াল দেরি হলে মা খুব টেনশন করেন। আমার প্রশ্নের উত্তর দাও শ্রী, স্পিক আউট। আমার ব্যাপারে তোমার কি কোনো স্পেশাল ফিলিং নেই? না না না, নেই।
সত্যি চাও না আমাকে? নিজের বন্ধুর সংসার ভেঙে চাই না। কিন্তু শ্রী, যে সংসার এখনো গড়েই ওঠেনি সেই সংসার ভাঙার প্রশ্ন উঠছে কি করে? শ্রী, শোনো আমার কথা। তুমি যদি আমাকে রিফিউজ করো তাহলে প্রবল অনিচ্ছা সত্ত্বেও হয়তো অপর্ণাকেই আমি বিয়ে করব। কিন্তু জেনে রেখো, এই বিয়েতে আমরা কেউ সুখী হব না। কিসব পাগলের মতো কথা তখন থেকে তুমি বলছো দেব? তোমাদের বাড়িতে সকলে ওকে পছন্দ করে ফাইনালি কথা দিয়ে দিয়েছেন। ওদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে জানানো হয়ে গেছে। আজ বাদে কাল বিয়ের কেনাকাটা যোগাযন্ত্র শুরু হয়ে যাবে। তুমি ভাবতে পারছো এরপর পর্ণা যদি জানে তুমি আমাকে... ছি ছি, কি বলছো? প্লিজ দেব, মন থেকে সব কথা তুমি চিরকালের মতো সরিয়ে ফেলো। শ্রী, যেটা করছো হয়তো সেটাকেই বলা হয় আত্মপ্রবঞ্চনা। জানি না, এজন্য জীবনে কখনো আফসোস করতে হবে কিনা ভেবে দেখেছো? ভাবতে চাই না। আমাকে কিন্তু সত্যি এবার উঠতে হবে। অভিষিক্তা 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 কি নামের বলছিলেন? এই আসুন অভিষিক্তা, আস্তে লেডিস। নামবো নামবো, বাঁধবেন আস্তে। উফ, পাক্কা 1 ঘন্টা লাগিয়ে দিল। 2টোর মধ্যে ঢুকে যাব ভেবেছিলাম। বাবা, কমপ্লেক্সটা তো গত 10 বছরে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখে তো চিনতেই পারছি না কিছু। কত নম্বর ব্লক ছিল যেন? সিকিউরিটি সিকিউরিটি, শ্রী, পর্ণা, এ কি চেহারা করেছিস তুই? তোকে দেখে তো আমি... ভেতরে আয়। আজ 10 বছর পর তুই এই বাড়িতে পা রাখলি, আর এমন একটা পরিস্থিতিতে যখন... দেবজিতা কেমন আছে রে? গেলেই দেখতে পাবি। সেই জন্যই তো তোকে ডেকে পাঠালাম। ট্রিটমেন্টে কোনো রেসপন্স করছে না রে। ওর বোধহয় বাঁচার ইচ্ছেটাই চলে গেছে। তবে দীর্ঘ 10 বছরের অনভ্যাসে তুইও কিন্তু পুরনো ডাকটা ভুলে গেছিস। তোর মুখে দেব শুনতেই ও অভ্যস্ত ছিল। রিতম কোথায়? অনেক বড় হয়ে গেছে না রে? সে কতটুকু দেখেছিলাম ওকে। আধো আধো বলিতে আমাকে থি বলে ডাকতো। ওকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছি রে। 2 বেলা হসপিটালে ছোটাছুটি করতে হচ্ছে তো, নিজেরই স্নান খাওয়ার কোনো ঠিক থাকে না। চা কফি কিছু খাবি? তুই ব্যস্ত হোস না, আমি বাড়ি থেকে লাঞ্চ করে বেরিয়েছি। তুই বরং তৈরি হয়ে নে, একটু বেশিক্ষণ থাকতে চাই ওখানে। কতদিন পর তুই এলি। মনের মতো কিছু বানিয়ে যে তোকে খাওয়াবো সে পরিস্থিতিও এখন নেই। দাঁড়া, নে কোল্ড ড্রিঙ্কসটুকু খা। হ্যাঁ রে, একটু তাড়াতাড়ি বেরোতে হবে আজ। ডক্টরকে মিট করার আছে। হসপিটাল থেকে ফোন এসেছিল দুপুরে। তুই বস, আমি তৈরি হয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, তুই তৈরি হয়ে নে, আমি ওয়েট করছি এখানে। এটা নিশ্চয়ই রিতমের ছবি। বাবা, এত বড় হয়ে গেছে সেদিনের পুচকুটা। আরে, এটা সেই ছবিটা না? সেই মিলেনিয়াম পার্কে তোলা। রিতম তখনও হয়নি। দেব মাঝখানে দাঁড়িয়ে আমাদের দুজনের কাছে হাত রেখে। আহা, এমন করে সময়টাকে যদি চিরকালের মতো বন্দি করা যেত। না না, তা কি করে হয়? কোথাও তো একটা গরমিল হচ্ছিলই। নইলে এ বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পরেও দেব কেন বারবার... তুমি আবার আমাকে ফোন করছো দেব? কতবার তোমাকে বারণ করেছি। তোমার থেকে, শুধু তোমার থেকে নিজেকে সরিয়ে রাখবো বলে ও বাড়িতে আমি যাওয়া বন্ধ করেছি। কিন্তু আমার প্রাণের বন্ধু যাকে না দেখে একটা দিনও আমি থাকতে পারতাম না, দিনের পরে দিন দূরে সরে আছি তার থেকে। আমার ছোট্ট রিতমটাকেও কতদিন চোখে দেখা দেখিনি।
আর কি চাও তুমি আমার কাছে? তাহলে তাহলে বলো, বিয়েটা কবে করবে? আচ্ছা, সানডে ক্লাসিফাইডে একটা ছোট করে অ্যাড দিয়ে দিই তোমার জন্য। না না না, কেন একই কথা তুমি বারবার জিজ্ঞেস করো আমাকে? সবাইকে বিয়ে করতেই হবে এমন কোনো কথা আছে? আর বিয়ে করলে কি সব পাওয়া হয়ে যায় জীবনে? সব সমস্যার সমাধান হয় না, তা তো হয়ই না, বরং সমস্যা তাতে আরো বাড়ে। আর সেটা আমার চেয়ে ভালো আর কে বা জানে। আবার সেই এক কথা, জানোই যদি, তাহলে কেন আমাকে বলছো বিয়ে করতে? আর পর্ণার মতো একটা শান্ত শিষ্ট অ্যাডজাস্টেবল মেয়েকে কেনই বা তুমি মানতে পারছো না? কে কে বলেছে পারিনি? আমি মেনেছি তো। ওর প্রতি কখনো কোনো খারাপ ব্যবহার করেছি? কোনো অভাব রেখেছি ওর প্রতি দায়িত্ব কর্তব্যে কোনো অবহেলা করেছি আমি? বলো, কোনো সুযোগ সুবিধের কোনো কিছুর অভাব রেখেছি? সব কিছুর তো খেয়াল রেখেছি আমি। অপর্ণা বলতে পারবে ওকে আমি কোনো রকম কষ্ট দিয়েছি বা অসম্মান করেছি? না, সেটাও কখনো বলেনি তো, আর বলবেও না কোনোদিন, সেটা জানি। কিন্তু ওর মনে যে একটা চাপা কষ্ট আর অভিমান আছে, সেটা আমি বুঝতে পারি। ও কিন্তু ভীষণ অনুভূতি প্রবণ আর বুদ্ধিমতী মেয়ে। সব কিছুর মধ্যে থেকেও তোমার এই না থাকাটা, এই অঘোষিত দূরত্বটা ও কিন্তু ভালোই বুঝতে পারে। এটা আমি বলে দিলাম। বুঝলাম, কিন্তু আমি বা কি করবো? ওর সঙ্গে আমার যে মনের মিল হয় না। দেব, প্লিজ। আমি জানি অপর্ণা ভালো মেয়ে, আদর্শ স্ত্রী, আদর্শ মা, আদর্শ বৌমা, কিন্তু আমি যেমনটা চাই ও তো তেমনটা নয় শ্রী। ও আর আমার মনে তন্ত্রী যে এক সুরে মেলে না। সে এক কথা। ও তোমার মতো উচ্ছল হয়ে আসে না, আনন্দ বা দুঃখে গান গেয়ে ওঠে না, অনর্গল কথা বলতে পারে না, মজা করতে পারে না। ওর সব কিছু বড় বেশি রকমের মার্জিত, শান্ত, সংযত। এত গম্ভীর ব্যক্তিত্বের মধ্যে স্বাভাবিক আবেগের প্রকাশ ঘটে না শ্রী। তাই তো ওকে আমার নিজের সঙ্গে একাত্ম করে কখনোই ভাবতে পারি না। আমি যাকে খুঁজি একমাত্র তুমি ছাড়া আর কারোর মধ্যে তা। চুপ করো দেব, এসব কথা আর একবারও বলবে না। সত্যি বলছি শ্রী, ওর ব্যক্তিত্বে আমার যেন কেমন দম বন্ধ হয়ে আসে। অপর্ণা জমাট বাঁধা কঠিন পর্বতের মতো দৃঢ়, উন্নত, অবিচল, কিন্তু আমার তো এই ঝর্ণার মতো কলকল উচ্ছলতা, প্রবাহমানতা, চঞ্চলতা ভালো লাগে শ্রী। শ্রী, আমি রেডি। গাড়ি বলে দিয়েছি, এসে পড়বে কিছুক্ষণের মধ্যেই। খিরে, সামান্য একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেলাম, সেটাও পড়ে আছে। পাথরের মূর্তির মতো সেই একভাবে বসে আছিস। না, এই তোদের কথাই ভাবছিলাম। সব কিছু কেমন যেন ওলট পালট হয়ে গেল না রে? এই সব কিছুর জন্য একমাত্র আমি দায়ী। আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, দেবের মতো একজন এক্সপার্ট বাইক রাইডার এরকম একটা কেয়ারলেস অ্যাক্সিডেন্ট কি করে করে বসলো? হাইওয়ে নয়, রোড নয়, একেবারে নিজেদের হাউজিং কমপ্লেক্সের ভেতরে, তাও আবার এতটাই ফেটাল। জাস্ট ভাবতে পারছি না পর্ণা। আর তুই বা নিজেকে এর জন্য দায়ী ভাবছিস কেন? পর্ণা, কি কি এমন ঘটেছিল তোদের মধ্যে? বল না আমাকে, অবশ্য তোর যদি আপত্তি না থাকে। আপত্তি? তাও আবার তোর কাছে? তুই এ বাড়িতে আসা বন্ধ করলি, রিতম বেড়ে উঠতে লাগলো একটু একটু করে। আপাত দৃষ্টিতে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ভেতরে ভেতরে বড় নিঃসঙ্গ হয়ে যেতে লাগলাম রে। হয়তো দেব ও রোমান্টিক, প্রাণ চঞ্চল, আমোদে একজন মানুষ, আর আমি ঠিক তার উল্টোটা। জানিসই তো, মানসিকভাবে দুজনে ছিলাম দুই বিপরীত মেরুর বাসিন্দা, অথচ আশ্চর্যজনকভাবে তোর সঙ্গে আমাদের দুজনের মনের মিলের একটা অদ্ভুত রসায়ন কাজ করত। কিন্তু পৃথকভাবে আমাদের দুজনের মধ্যে কখনোই তা সক্রিয় হতো না। সেতু না থাকলে নদীর দুই কূল যেমন বিচ্ছিন্ন হতে থাকে পরস্পরের থেকে,
তোর অনুপস্থিতিতে না সেই বিভাজনটা দিনে দিনে প্রকট হয়ে উঠছিল। ক্রমশ একটা বিষয় আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছিল, দেবের কাঙ্ক্ষিত উপযুক্ত নারী আর যেই হোক সে আমি নই রে। প্রথম প্রথম বারবার তোকে ফোন করে জ্বালাতন করতাম, কিন্তু একটা সময় পরে বুঝতে পারলাম যে কোনো কারণেই হোক তুই আমাদের এড়িয়ে যেতে চাইছিস। তাই পরের দিকে তোকেও আর বিরক্ত করিনি। রিতমকে বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য আর অবলম্বন করে ভুলেই ছিলাম সবকিছু। তারপর তারপর আর কি চলতে লাগলো এভাবেই। দেবকে দেখে মনে হতো ওকে বিয়ে করে ওর প্রতি এক চরম অন্যায় করেছি আমি। মাঝে মাঝেও মনে হতো ওকে আমি মুক্তি দিয়ে দিই, মানে একেবারে দায়িত্ব শূন্য পিছু টানহীন করে দিই। সেটাই হবে ওর প্রতি আমার চরম সুবিচার। যে মানুষটাকে সে মনে মনে ভালোবাসে, আকাঙ্ক্ষা করে, যার সঙ্গে সে বাঁচতে চায়, খুঁজে নিক তাকে। জীবন তো একটাই বল, সকলেই তো অধিকার আছে আনন্দের সঙ্গে থাকার, নিজের মতো করে বাঁচার। আবার যখন ছেলেটার মুখের দিকে তাকাতাম দুর্বল হয়ে পড়তাম। ভাবতাম ছেলেরও তো জীবনে বাবাকে প্রয়োজন। আর আর দেব তো নিজে কখনো চায়নি সংসারের বাঁধন ছিঁড়ে বেরিয়ে যেতে। এই মানসিক টানা পড়ে নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারতাম না। পর্ণা, তারপর? গত সপ্তাহে ও একটা বিজনেস ট্যুরে গেছিল। মনকে অনেক শক্ত করে ঠান্ডা মাথায় একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। যেদিন ও ফিরল, দুপুরে খাওয়া দাওয়ার পর ততোধিক ঠান্ডা গলায় জানালাম আমার সেপারেশনের ডিসিশন। বিশ্বাস করছি, বিয়ের পর থেকে না ওকে কখনো এত বিশ্রীভাবে রিয়্যাক্ট করতে দেখিনি আমি। কিন্তু সেদিন হোয়াট ননসেন্স! কি ভেবেছো কি তুমি? সংসারটা ছেলে খেলা করার জায়গা? কেন 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 সেপারেশন চাইছো? কোন গ্রাউন্ডে? এরপর কি চাইবে? ডিভোর্স? প্রয়োজন পড়লে সেটাও। বিয়ের 12 বছর পর কিসের জন্য প্রয়োজন পড়লো সেটাই তো জানতে চাইছি। আমি চাইছি সেটাই কি যথেষ্ট কারণ নয়? না, নয় নয় নয়। আমার একটা মান সম্মান আছে, সামাজিক মর্যাদা আছে। সামাজিক মর্যাদা, ঠিক। সামাজিকতার শুকনো বোঝা তো অতদিন ধরে টানলে, আর কেন? এবার আমি নিজেই তোমাকে মুক্তি দিতে চাই। তার মানে আমি কখন বলেছি তুমি আমার বোঝা? না, তুমি বলনি তো। ধরে নাও সেটা আমিই বলেছি। অপর্ণা, ডোন্ট বি সিলি। আমাদের মাঝখানে রিতম আছে, বোঝার চেষ্টা করো। ওর একটা ভবিষ্যৎ আছে। তাছাড়া তাছাড়া বাড়ির সবাই তো আমাকে ভুল বুঝে তোমাকেই সাপোর্ট করবে। বিনা দোষে একটা মিথ্যে অপবাদের দায় কেন আমি ঘাড়ে নিতে যাব বলতে পারো? রিতম আর বাড়ির ব্যাপারটা আমি বুঝে নেব, তোমাকে কোনো দায় নিতে হবে না। গেট লস্ট! ও মাই গড! তারপর? তারপর আর কি, রেগে অগ্নিশর্মা হয়ে উৎভ্রান্তের মতো ঘর থেকে বেরিয়ে গেল দেব। জোরালো শব্দ তুলে বাইকে স্টার্ট দিয়ে দুরন্ত গতিতে বেরিয়ে যাওয়ার আওয়াজ আমি ঘর থেকে শুনতে পেয়েছিলাম। কয়েক মুহূর্ত পরে কমপ্লেক্সের মেন গেটের কাছ থেকে আসা এক বিকট শব্দ শুনে ছুটতে যায় ব্যালকনিতে। দেবের দোমড়ানো মোচড়ানো শরীরটা দলা পাকিয়ে পড়ে আছে পিলারের পাশে। ধাক্কা খেয়ে ছিটকে পড়া বাইকের চাকা দুটো তখনও প্রচন্ড গতিতে ঘুরে চলেছে। গলাটা ভিজিয়ে নে পর্ণা। এটুকুই তো তোকে খেতে দিয়েছিলাম, সেটাও আমাকে খাইয়ে দিলি। দাঁড়া, নিয়ে আসি ফ্রিজ থেকে। দরকার নেই, যা আছে তাতে আমার ঢের হয়ে যাবে। তোর সঙ্গে কিছু শেয়ার করতে আমার আজ আর কোনো দ্বিধা নেই। হ্যাঁ মনোজ, এসে গেছিস? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তুই গাড়িটা ওখানেই রাখ, আমরা এক্ষুনি আসছি।
উঠে আয় শ্রী, 3 তলায় 302 নম্বর কেবিন। আয়। কিরে, দরজার কাছে দাঁড়িয়ে রইলি কেন? ভেতরে আয়। দেব, শুনছো? দেখো কে এসেছে। শ্রী এসেছে তোমায় দেখতে। দেখো দেব, একটিবার চোখ খোলো প্লিজ। এ তোমার কি চেহারা দেখছি দেব! সারা শরীরে ব্যান্ডেজ, অজস্র পাইপ আর যন্ত্রপাতি জড়ানো একটা নিষ্পন্দ দেহ। কোথায় সে প্রাণবন্ত রঙ্গ তামাশা ভরা মুখ, কোথায় সে দুষ্টুমি মাখা হাসি? সারা মুখে কি নিদারুণ যন্ত্রণার ছাপ। চোখের পাতা দুটো যেন কেঁপে উঠলো, মনে হলো চোখ মেলার চেষ্টা করছে। হ্যাঁ, ওই তো চোখ খুললো। ও কি তাহলে দেখতে পাচ্ছে আমাকে? দেখ শ্রী, তোর দিকে কেমন এক দৃষ্টে তাকিয়ে আছে। ব্রেনের সিটি স্ক্যান আর এমআরআই দুটো রিপোর্টই ভালো। ডক্টর বর্মন বলছিলেন অ্যাক্সিডেন্টের সারা শরীর জড়প্রায়, কিন্তু বোধ শক্তি আর সংবেদনশীলতা প্রবল। শ্রী, তুই একটু থাক ওর কাছে, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে এক্ষুনি আসছি। ঠিক আছে, তুই যা, আমি আছি। দেব, অমন করে কি দেখছো আমার দিকে? আমি তো শ্রী, তোমাকে দেখতে এসেছি। কেন এমনটা ঘটলো দেব? তোমাদের সুখী দেখবো বলেই তো আমি। এ কি, চোখের কোণে জল কেন তোমার? ঠোঁট দুটো অমন কাঁপছে কেন? সিস্টার, সিস্টার, অ্যাটেন্ডিং নার্স কে আছেন? আপনি এদিকে আসুন ম্যাডাম, আমি দেখছি। দেখি তো মিস্টার দত্ত, টিস্যু পেপার দিয়ে চোখটা একটু মুছিয়ে দিই। ভেরি গুড। জল খাবেন 1 চামচ? আরে বাস, এ কি দেখছি? এনিথিং রং সিস্টার? নো নো নো, অ্যাবসলিউটলি নট। ট্রিটমেন্টে রেসপন্স করছে পেশেন্ট এই প্রথমবার। রিমার্কেবলি পজিটিভ সিগন্যাল। স্যার এক্ষুনি জানিয়ে আসি। উনি অবশ্য রাউন্ডেই আছেন এখন। টিস্যু পেপার বক্সটা ক্যাবিনেটের উপর রইল ম্যাডাম, পেশেন্টের প্রয়োজনে ব্যবহার করবেন। দেব, তুমি প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। এই সিক বেডে তোমাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি যা চাইবে সেটাই হবে। তুমি যার হাত আমাকে তুলে দিতে চাও দিও, তুমি শুধু সুস্থ হয়ে ওঠো প্লিজ। দেব প্লিজ, তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই, একটু ঘুমোবার চেষ্টা করো লক্ষ্মীটি। একদম টেনশন করো না, তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমরা আবার আগের মতো হই হই করব। শ্রী, শ্রী, নার্সের কাছে সব শুনলাম। আমি ডক্টর বর্মনের সামনেই ছিলাম তখন। আমি জানতাম তুই এলে এমন একটা কিছু মিরাকেল হবেই। পর্ণা, এবার তুই আয় ওর কাছে। আমি তো ছিলাম এতক্ষণ। না না, তুই ওখানেই থাক, আমি বরং বেডের ওপাশে গিয়ে দাঁড়াই। দেব, আমরা দুজনে মিলে তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই। কিচ্ছু ভালো লাগছে না পর্ণা। এই মুহূর্তে তোর সঙ্গেও কথা বলতে ইচ্ছে করছে না রে। মনে হচ্ছে কোথাও নিঃশব্দে গড়িয়ে যাচ্ছে চেনা জানা একটা পৃথিবী, আর বর্তমান ফুলে মাথা ছাড়াতেই উঠছে এক অপ্রিয় অচেনা জগৎ। আমি তো নিজেকে সরিয়ে নিয়েছিলাম পর্ণা, তাও কেন দেবকে সামলে রাখতে পারলি না তুই? কেন সুখী করতে পারলি না ওকে? ইস, কথাগুলো যদি চিৎকার করে তোকে বলতে পারতাম তাহলে বোধহয় একটু শান্তি পেতাম আমি। কি রে শ্রী, কি ভাবছিস মনে মনে? ভাবছিস তোর মনের কথাগুলো আমি কিচ্ছু বুঝতে পারছি না, তাই না? আমিও যদি পারতাম আমার মনের কথাগুলো উচ্চারণ করে তোকে বলতে। শোন শ্রী, বিয়ের পর থেকে ক্রমশ সবটুকু পরিষ্কার হয়ে গেছিল আমার কাছে, কিন্তু আগে যদি ঘৃণাক্ষরেও এমনটা আন্দাজ করতে পারতাম, বিশ্বাস কর আমি তোদের মাঝখানে কিছুতেই আসতাম না। যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে।
কিন্তু তা সত্ত্বেও কেবলমাত্র সামাজিক অধিকারের জোরে তোর ভালোবাসাকে তোর থেকে ছিনিয়ে নিতে আমি চাইনি রে। তাই তো মুক্তি দিতে চেয়েছিলাম ওকে, যাতে বাধাহীনভাবে ও তোকে গ্রহণ করতে পারে। কিন্তু আমার নিয়তি দেখ, না পারলাম নিজে ধরে রাখতে, না পারলাম অক্ষত অবস্থায় তোর হাতে তুলে দিতে। তোকে তো কতবার বলেছিলাম শ্রী, আমাদের এখানে চলে আয়, তোর জিনিস তোকে বুঝিয়ে দিয়ে পাকাপাকি ভাবে আমি ছুটি নিই। কিন্তু তুই এলি না, আজ সেই এলি, ততক্ষণে সব কিছু ওলট পালট হয়ে গেছে। কেন আসিনি তা তুই কি করে জানবি বল? দেব আর তোকে একসঙ্গে চোখের সামনে দেখলে কতটা উদারতা সে কিনা আমি শিখে উঠতে পারিনি রে। মনে মনে আমি যে ওকে সর্বস্ব দিয়ে বসেছিলাম, কিন্তু বন্ধু হয়ে তোর এত বড় সর্বনাশটাই বা কি করে করতাম বল? তাই তুই দূরে সরে থেকেছি। আমি জানি শ্রী, বন্ধুর সুখের সংসারে তুই কাঁটা হতে চাসনি, তাই তোর এই আত্মত্যাগ। ভেবেছিলি আমি কিচ্ছু বুঝতে পারবো না। এক ছাদের তলায় একসঙ্গে থেকে স্বামীর মনের খবর আমি রাখবো না, তোর মতো বুদ্ধিমতী মেয়ে এমনটা ভাবলি কি করে? স্বামী হিসেবে আমার প্রতি সমস্ত কর্তব্য পালন করে গেলেও ওর মন জুড়ে শুধু তুই ছিলি শ্রী, একমাত্র তুই। হ্যাঁ, দূরত্ব আর নৈতিকতার সমস্ত বাধা সত্ত্বেও শুধুমাত্র বাড়ির চাপেই ও আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। তাই তো এবার সরে গিয়ে তোদের দুজনের মাঝের ফাঁকটুকু ভরাট করে দিতে চেয়েছিলাম। মনে হয়েছিল আমি তো সবই পেলাম, স্বামী, সংসার, সন্তান, যা যা থাকলে একটা মেয়ে সমাজে সুখী আর সম্পূর্ণ হিসেবে মর্যাদা পায়, তার সবই তো পাওয়া হলো আমার। কিন্তু তুই কি পেলি? সবটুকুই তো বিসর্জন দিলি আমার জন্যে। এই ঋণের বোঝা আমি আর কিছুতেই বইতে পারছিলাম না রে। তাই তো দৃঢ় সংকল্প করেছিলাম, তোর ভালোবাসা আমি তোকে ফিরিয়ে দেব, একটা সাজানো সংসার উপহার দিয়ে যাব তোকে। সত্যিকারের বন্ধুর মতো কাজ করে আমিও মহান হয়ে থাকবো তোর কাছে। কিন্তু কি ভাবলাম আর কি হলো? অন্ধকার হয়ে এলো, নাকি মেঘ করেছে বোধহয়। দাঁড়া দেখি জানলার সামনে গিয়ে। কি রে, চোখের সামনে থেকে সরে গিয়ে মুখ লুকোলি কেন? মেঘটা কোথায় জমেছে? আকাশে নাকি চোখের কোণে? সামনে থেকে সরে গেলেই আমি আর বুঝতে পারবো না যে নিঃশব্দে তুই কাঁদছিস। দেবের মাথায় হাত বুলানোর অছিলায় কেন বারবার চেপে ধরছিলিস আমার হাতটা? খুব চেয়েছিস তো স্ত্রীকে, তাই না? কে? কাঁধে হাত রাখতে অমন চমকে উঠলি কেন? আমি তো। শ্রী, আমি আমি কাঁদ পর্ণা কাঁদ। 10 বছর ধরে জমে থাকা সমস্ত যন্ত্রণা, অভিমান সব ধুয়ে ভাসিয়ে দে আমার বুকে। এবার আর তোকে ছাড়ছি না শ্রী। দেখলি তো কেন তোকে আসতে বলেছিলাম একটিবার? আমি জানতাম তুই এসে একবার ওর মাথায় হাত রাখলে ও প্রাণ শক্তি ফিরে পাবে। ওর জীবনের স্বার্থে আর কিছুতেই তোকে ছাড়বো না শ্রী। কিরে, থাকবি তো আমাদের সঙ্গে? কিন্তু আমি তোদের সংসারে সেটা কি করে হয় পর্ণা? কেন হয় না? আমরা যদি 2 বোন হতাম, মাসিমা মেসোমশাই গত হওয়ার পর আমরা কি তোকে নিয়ে এসে রাখতাম না নিজেদের কাছে? তাছাড়া দেবকে সুস্থ করে তুলতে তুই আমার পাশে থাকবি না শ্রী? কিন্তু দেবের তো এতে অমত থাকতে পারে।
এই তুই বুঝেছিস দেবকে? যা, কাছে গিয়ে নিজের মুখেই ওকে জিজ্ঞাসা কর। ওর মুখের ভাষা ভগবান কেড়ে নিয়েছেন, কিন্তু চোখের ভাষাটা পড়ে দেখ, ওর জবাব পেয়ে যাবি। দেব, তুমি তো সব শুনতে পাচ্ছ, সব বুঝতে পারছ। এবার বলো, তুমি কি চাও? তুমি যা বলবে সেটাই হবে। বলো দেব, বলো, প্লিজ দেব, বলো। পর্ণা, ক্যাবিনেটের উপর থেকে একটা টিস্যু পেপার দে তো, আর নিজের জন্য একটা নিস। নববিতা বিশ্বাসের কাহিনী অবলম্বনে মৌন ত্রিকোণ শ্রুতি নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠাভিনয় করেছেন: অপর্ণা, সুদীপ্তা চক্রবর্তী, শ্রী, চন্দ্রিকা ব্যানার্জি ধর এবং দেবজিতের ভূমিকায় পার্থপ্রতিম পাঠক। শ্রুতিনাট্যরূপ ও নির্দেশনা পার্থপ্রতিম পাঠক, প্রযোজনা আক্ষরিক। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ধন্যবাদ। সকলকে।